দর্শক আসসালামু আলাইকুম। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে কিনা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই, বা এটা করাও যাবে না, কোনোভাবেই করা যাবে না। কি কারণে করা যাবে না? আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 55টির মতো নিবন্ধিত রাজনৈতিক দল আছে। তো এই 55টির মতো নিবন্ধিত রাজনৈতিক দল যদি থাকে, এই 55টি রাজনৈতিক দলের প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা কেন্দ্রে তাকে এজেন্ট দিতে হবে। আপনি জাস্ট চিন্তা করেন যে একটা আপনার বুথের ভিতরে যদি 55টা দলের এজেন্ট দেওয়া কি সম্ভব? একটা বুথের ভিতরে 55 জন লোক বসারই তো কোনো জায়গা নাই, সে জায়গায় মানুষ ঢুকবে কেমনে, ভোটও বা দিবে কেমনে? বা একটা ব্যালট পেপারে 55টি মার্ক, আপনি জাস্ট কল্পনা করেন যে আপনি এখানে ভোট দিতে গেলেন, সেখানে 55টি নাম্বার আছে, 55টি মার্কা আছে, এবং সেই 55টি মার্কার 55 জন এজেন্ট আছে। এটা কি আদৌ সম্ভব? এটা কোশ্চিন গেল বাস্তবায়ন করা সম্ভব না বাংলাদেশের মতো প্রেক্ষাপটে। এটা ইউরোপ, আমেরিকা বা বিভিন্ন দেশে হইলে সেটা ভিন্ন কথা, কারণ তাদের দেশের ডেমোক্রেসি, তাদের দেশের ভোটিং সিস্টেম এটা ভিন্ন, আলাদা। যখন আপনি সরাসরি ব্যালট পেপারে একদিনে সমস্ত বাংলাদেশে ভোট নেবেন, সেটা সংখ্যানুপাতিক পদ্ধতি নেবেন। অনেক রাজনৈতিক দল আছে, 2-3টি রাজনৈতিক দল ব্যতীত অন্য রাজনৈতিক দল তো এজেন্টই দিতে পারবে না, কেন্দ্রেই তো এজেন্ট দিতে পারবে না, বুথে তো দূরের কথা। তো সেই জায়গায় এই যে 55টি রাজনৈতিক দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করবে, বা পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে, এটা ভাবার বা আপনি শুধুমাত্র কল্পনাই করতে পারেন। এটা বাস্তবে রূপ দেওয়ার কোনো সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে তো নাই, সেটা ভবিষ্যতে হয়তো হইতে পারে। এখন যেটা হইতে পারে সেটা হইল কি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদিও আপনি নির্বাচন হয়, সেটা উচ্চ কক্ষের জন্য হইতে পারে, যে সারা বাংলাদেশে কোন দল কতগুলো ভোট পাইছে সেটা কাউন্ট করে পরবর্তীতে উচ্চ কক্ষে সে অনুযায়ী তাদেরকে আসন দেওয়া হবে, নিম্ন কক্ষে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হতে পারে। এখন মূল আলোচনাটা আসলে কোন জায়গায়, বর্তমান বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনের সমস্যা কোন জায়গায়? আপনি যদি বর্তমান পদ্ধতিতে নির্বাচনের সমস্যার সমাধান যদি আপনি করেন, তাহলে তো আপনার সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন যে দুইটা আর্গুমেন্ট আছে, সেটা হলো, প্রথম যে আর্গুমেন্ট হলো, আপনার এই পদ্ধতিতে নির্বাচিত হইলে সরকার আপনার কি স্বৈরাচার হয়ে ওঠে। স্বৈরাচার কিভাবে হয়ে ওঠে সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো এই যে স্বৈরাচার সরকার হয়ে ওঠে, এই স্বৈরাচারকে ঠেকাইতে হইলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, বাংলাদেশের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেটাকে স্বাধীন সার্বভৌম করে দিতে হবে। দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশনকে স্বাধীন সার্বভৌমতা দিতে হবে। নির্বাচন কমিশনকে আপনার অন্যভাবে সাজাইতে হইবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশন সাজাইতে হবে, ইউরোপ আমেরিকার স্টাইলে। তাদের কি ক্ষমতা, তারা কিভাবে করে, বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে, এই প্রতিষ্ঠানগুলোকে আপনাকে আপনার শক্ত অবস্থানে নিয়ে যাইতে হইবে, একেবারে ইউরোপ আমেরিকার আদলে, যে একেবারে প্রধানমন্ত্রীকেও চাইলেও আদালতে কাঠগড়ায় দাঁড় করাই দিতে পারবে, বিচার ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাইতে পারবে, দুর্নীতি দমন কমিশনকে এমন পর্যায়ে নিয়ে যাইতে হবে যে প্রধানমন্ত্রীর আপনার সয় সম্পত্তি যেটা আছে তারা আপনার অবজার্ভ করতে পারে। আপনার নির্বাচন কমিশনকে এমন জায়গায় নিয়ে যাইতে হবে যে কোনো সরকার সেই নির্বাচন কমিশনকে কোনোভাবেই যাতে পুশ করতে না পারে। এভাবে ডেমোক্রেটিক পদ্ধতি যদি আপনি ডেমোক্রেসি যদি এই বড় বড় প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি এইভাবে সাজান, তাহলে হয়তো সেটা সম্ভব। কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা তো নিজেরা ভোট দিতেই অভ্যস্ত না। তো সেই জায়গায় আপনি কোথায় পিআর পদ্ধতি, কোথায় আপনি সংখ্যানুপাতিক পদ্ধতি, এটা বাস্তবে সম্ভব না কোনোভাবেই। এখন বিদ্যমান পদ্ধতিতে আর যে সমস্যাগুলো হইল, সেটা হলো এই যে একটা এমপি নির্বাচিত হয়, একজন এমপি নির্বাচিত হয় কাদের উপর ভর করে? এলাকার ভিতরে 10-15-20টা 100টা চেলা থাকে, সেই চেলার উপর ভিত্তি করে তারপর তারা এমপি হয়, এবং এমপি হওয়ার পর ওই চেলাদেরকে তার পালতে হয়, তাদেরকে ঘাট দিতে হয়, তাদেরকে অটো স্ট্যান্ড দিতে হয়, হুন্ডা স্ট্যান্ড দিতে হয়, বাস স্ট্যান্ড দিতে হয়, তারপর ঘাট দিতে হয়, তারপর গরুর বাজার দিতে হয়। এইভাবে বিভিন্নভাবে তাদেরকে পালতে হয়, এবং পালার ক্ষেত্রে এরা আবার কি করে, জনগণের প্রতি তারা অতিরিক্ত পরিমাণে চাঁদা আদায় করে, ট্যাক্স আদায় করে, তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, মামলার ভয় দেখায়, বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তারা করে থাকে। তো এখন এই জায়গা থেকে উত্তরণের পদ্ধতি কি? মানে বিদ্যমান পদ্ধতিতে আপনি থাকবেন, কিন্তু এই জায়গা থেকে উত্তরণ হতে হবে, এবং এই জায়গা থেকে উত্তরণের পথ কি? এটা যদি আপনি সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচনটা হয়, তাহলে কিন্তু জনগণ এই জায়গা থেকে উত্তরণ পায়। তাহলে কিন্তু এমপি যা, এটা কিন্তু এমপিরা কিন্তু কোনোভাবেই আপনার ওই চেলাদের কাছে কিন্তু ধরা থাকে না। তো এরকমেরই কিছু সিস্টেমেটিক পদ্ধতি আপনাকে আবিষ্কার করতে হবে, কিছু সিস্টেম আবিষ্কার করতে হবে সেই জায়গা থেকে, যাতে কি
আপনার বিদ্যমান পদ্ধতিও থাকবে, একটা স্টেবল সরকার থাকবে, একটা শক্তিশালী সরকার থাকবে, সেই সরকার আবার স্বৈরাচারও হয়ে উঠবে না, এবং জনগণও যাতে এই যে এমপি মন্ত্রীদের যে আপনার ইয়ের কারণে, চেলাদের কারণে আপনার বিভিন্নভাবে হয়রানির শিকার হয়, এই জায়গাটায় সংস্কার নিয়ে আসতে হবে। এবং এই জন্য একটা আমূল সংস্কার দরকার, যার কারণে এই সরকারও কোনোভাবেই আপনার স্বৈরাচার হবে না, এমপি মন্ত্রীরাও দুর্নীতি চুরি লুটপাটের সাথে যুক্ত হবে না, এবং জনগণও কোনোভাবে যেন অতিরিক্ত তাদেরকে কি ট্যাক্স ভ্যাট পরিশোধ করার পর অতিরিক্ত টাকা যেন পকেট থেকে না যায়, যে কেউ চাইলেই যেন কি আটা দিয়ে ওষুধ বানিয়ে বিক্রি করতে না পারে। এই জায়গায় একটা আমূল সংস্কার দরকার। এই আমূল সংস্কারের জন্য আপনারা দেখেছেন যে কিছু কিছু আপনার আমূল পরিবর্তন কিন্তু সরকার শুরু করেছিল। আপনি এনবিআর এর কথা যদি চিন্তা করেন, সচিবালয়ের কথা যদি চিন্তা করেন, কিন্তু যেখানেই আবার এই যে আপনার শেষমেশ দেখলাম বন্দর, যেখানেই সরকার হাত দিয়েছে সেখানেই বাধার সৃষ্টি হইতেছে, এবং এই বাধাগুলোকে অতিক্রম করার পরই আপনার বিভিন্নভাবে আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে পারবো। আপনি চিন্তা করেন যে এই যে আপনার চট্টগ্রাম বন্দর, এই চট্টগ্রাম বন্দরে অনেকেই গাড়ি রেখে দিত, তারা বিদেশ থেকে গাড়ি কিনে আনতো, কিন্তু চট্টগ্রাম বন্দরে কে তারা স্টোর হিসেবে ব্যবহার করতো। কারণ চট্টগ্রাম বন্দরে যদি একটা গাড়ি রাখা হইতো তাহলে তাকে প্রতিদিন 10 টাকা দিতে হইতো। আর এই গাড়িটা যখন আপনি ঢাকায় এনে রাখবেন আপনার গ্যারেজে বা আপনার প্রতিষ্ঠানে, তখন ঢাকায় কিন্তু বড় রকমের একটা স্পেস থাকতে হয়, এবং সেই স্পেসে গাড়ি রাখলে বড় রকমের একটা খরচ হয়। তো এই ব্যবসায়ীরা কি করতো, চট্টগ্রাম থেকে আপনার মানে গাড়ি খালাস করে চট্টগ্রাম বন্দরই রেখে দিত, প্রতিদিন 10 টাকা করে দিত একটা গাড়ির ভাড়া। তারা ঢাকায় আনতো না, ঢাকায় গাড়ি একটা বিক্রি করতো, একটা নিয়ে আসতো, একটা বিক্রি করতো, একটা নিয়ে আসতো। এইভাবে তারা বন্দরকে অপব্যবহার করছে। এই জন্যই এই যে ডিপি ওয়ার্ল্ডকে দিতে হবে, এফিসিয়েন্সি বৃদ্ধি করতে হবে, তারা আরও ইনভেস্ট করবে, এরকমের কিছু আমূল পরিবর্তন আসলে বাংলাদেশে দরকার, এবং সেখানেই সরকার হাত দিতেছে, এবং সেখানেই বাধার সৃষ্টি হইতেছে। এবং এই বাধাকে কেন্দ্র করে অনেকে দেখলাম যে আপনারা দেখেছেন যে এই চট্টগ্রাম বন্দরকে করে বিএনপি একেবারে উঠে পড়ে লেগেছে সরকারের বিরুদ্ধে। তো তারপরও আমরা জানি যে এই 7ই জুলাই আপনার আগের প্রতিষ্ঠানের সাথে চুক্তি শেষ হয়ে যাবে, এবং 7ই জুলাই থেকে আপনার নৌবাহিনী 6 মাস বন্দর দেখাশোনা করবে, তারপর ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়া হবে। তো এভাবে আমূল কিছু সংস্কার সরকারকে শক্ত হাতে করতে হবে।